নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, কিছু কিছু মানুষকে দেখলেই তাদেরকে মিসকি শয়তান বা মিসকি বিড়ালের মতো মনে হয়, এবং আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবসময় সেরকম মনে হয়েছিল। কিন্তু ইদানিংকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে মনে হচ্ছে যে তিনি একটি আস্ত জ্ঞানপাপী। এরকম জ্ঞানপাপী এইরকম একটা ধারণা আমার ছিল না তার সম্পর্কে, এবং তিনি অতিমাত্রায় একজন জিহাদি, একজন ধর্মান্ধ, মানে না ভেবে আর পারছি না বিষয়টা এরকম। তো আপনারা জানেন যে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। 57 জনের একটা বিশাল বহর নিয়ে সেইখানে গিয়েছেন। সেখানে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে, বিভিন্ন এনজিও, বিভিন্ন দাতা সংস্থাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায়, টিভি, নিউজ মিডিয়াতে সাক্ষাৎকারও দিয়েছেন। এবং তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের সাথে। তো সেই জিনিসটা একটু স্ন্যাপশট আপনারা দেখুন। There have been, as you know better than anyone, instances of street justice, mob justice. There's been concern that people will be punished. There will be vengeance for their political beliefs. You yourself have been a victim of what you've called politically motivated cases. So how do you ensure that justice is blind in this transition? রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশে স্ট্রিট জাস্টিস, মব জাস্টিস চলতেছে। মানুষকে তাদের রাজনৈতিক কারণে শাস্তির শিকার হতে হচ্ছে। আপনি নিজেও রাজনৈতিক কারণে মামলার শিকার হয়েছেন। এই অবস্থায় আপনি কিভাবে নিশ্চিত করবেন যে বিচার সবার জন্য সমান? Yes, there was a huge revolution. Young people were shot. Hundreds of them were killed by the police. And out of that came emergence of a power of the young people together with the citizens of whole country, brought down the regime that existed, which caused all the misery in the country, destroyed all the institutions in the country. So they got rid of them. The leader of the political party who created this left the country, and they created a new environment where they want to create a new Bangladesh. They were saying that we just push the reset button. Our old country is done, finished. We don't want to have anything to do with it. We build a new Bangladesh. So that's the new Bangladesh they're talking about. Establish rule of law and justice, and reform all the institutions that we have, which have been destroyed by the previous generation, previous regime. So this is what is happening in Bangladesh right now. তিনি নির্লজ্জের মতো বলে গেলেন, হ্যাঁ, খুন খারাপই হয়েছে 5ই আগস্টের আগে, বা 5ই আগস্টে পুলিশ যখন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের এরা যখন হত্যা করেছে, এবং তারপর জনগণ ফুঁসে উঠেছে, এবং আমাদের দেশের তরুণরা এটার বদলা নিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী সরকার পদত্যাগ করেছে, দেশ ছেড়ে চলে গেছে। এরপরে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছি। এখন দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট। এখন আমাদের নতুন বাংলাদেশ। দেখলেন কি নির্লজ্জের মতো বলে গেলেন, নতুন বাংলাদেশ, আমরা আইন শৃঙ্খলা বাস্তবায়ন করেছি, এইগুলি বলে গেল তিনি। You are heading the interim government. What have you done yourself to ensure that justice is blind, that there isn't politically motivated vengeance? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ বন্ধ করার জন্য এবং সকলের জন্য সমান বিচার নিশ্চিত করার জন্য আপনি কি করেছেন? Well, as a government, this is your responsibility. So it doesn't add anything extra to that. And nobody is victim of political victimization of this nature in Bangladesh right now. Those who are guilty left the country. So the people who are there are still, nobody is saying you belong to this old party, so you should be punished. Nobody is saying that. অবশ্যই এটা সরকারের দায়িত্ব। কেউ রাজনৈতিক আক্রমণের শিকার নয় বাংলাদেশে এই মুহূর্তে।
যারা দোষী তারা দেশ ছেড়ে চলে গেছে, যারা দেশে আছে তাদেরকেও বলছে না যে তুমি এই দলের বা তুমি সেই দলের, এই জন্য শাস্তি পেতে হবে, সেটা হচ্ছে না। Well, there have been instances of street justice. কিন্তু স্ট্রিট জাস্টিসের ঘটনা তো ঘটেছে। I think if you have that street justice, this is exaggerated news that you are getting. Okay. That's the only thing I can tell you. তুমি যদি বলো স্ট্রিট জাস্টিস হয়েছে, তাহলে আমি বলবো যে এটা অতিরঞ্জিত করে বলা হয়েছে, এর বাইরে আমার আর কিছু বলার নাই। কি নির্লজ্জ, কি ডাহা মিথ্যা কথাটা তিনি বলে গেলেন। মব জাস্টিস নাকি বন্ধ হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি স্বাভাবিক আছে, সেটাই তিনি কিন্তু নিউ ইয়র্ক টাইমসকে জানিয়ে এসেছিলেন। তো আপনারা হয়তো বলবেন যে নিউ ইয়র্ক টাইমস কেন তাকে পাল্টা প্রশ্ন করেনি। এইটা কিন্তু তারা প্রশ্ন করবে, উত্তর দেওয়ার দায়িত্ব আপনার, এবং উত্তর যখন আপনি দিবেন, বিশেষ করে তারা রাষ্ট্রনায়কদেরকে আর পাল্টা প্রশ্ন করে না। এটা কারণ দে আর নট ডুইং এ ডিবেট, ওকে, আপনার সাথে বিতর্ক করতেছে না, তারা আপনার কাছ থেকে একটা প্রশ্ন করছে, আপনার যেই উত্তর সেটা উত্তর আপনি দিবেন, এবং তারা সেটা জনগণের হাতে, মানুষের হাতে ছেড়ে দেয়। জনগণ বিচার করুক আপনি সঠিক উত্তর দিয়েছেন কি দেননি। তো সেই বিষয়টাই নিউ ইয়র্ক টাইমসও করেছে, তারা তাদের জার্নালিস্টিক স্ট্যান্ডার্ড ফলো করেছে, যদিও আরেকটু মানে পুশব্যাক করা উচিত ছিল, কিছু তথ্য উপাত্ত দিয়ে তাদের এই আরেকটু গভীরে যাবার প্রয়োজন ছিল, যাতে ইউনুস এই যে অস্বীকার করে গেছে অবলীলায়, সেটা অন্তত নিজেও যাতে অনুধাবন করতে পারে যে তিনি ধরা খেয়ে গেছেন। যাই হোক, নিউ ইয়র্ক টাইমস সেটা করেনি। হয়তো এখানে একটা কারণ আছে, কারণ তারা ইউনুসের ব্যাপারে গদগদ। নিউ ইয়র্ক টাইমস তো আপনার সাম্রাজ্যবাদেরই দোসর, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস এগুলি লেফটিস্ট লিবারেল পত্রিকা, তো তারা খবর অনেক চেপে যায়, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে চেপেই গিয়েছে এই বিষয়টাতে। কিন্তু সবচাইতে গর্হিত একটি কাজ তিনি করেছেন, সেটা হলো যখন NPR ন্যাশনাল পাবলিক রেডিওর সাথে তিনি যখন একটা সাক্ষাৎকার দিয়েছেন, আপনারা চিন্তা করতে পারবেন না যে কি জঘন্য বক্তৃতা, কি জঘন্য বয়ান তিনি দিয়েছেন। আমি সেই বয়ানটা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটা করতেছি, একটু শুনুন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ওই সাক্ষাৎকার দেন। সোমবার এই সাক্ষাৎকার প্রচারিত হয়। সংখ্যালঘু, আহমদিয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যু বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল। শুনুন, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে। লোকজন বিপ্লবের আবহে ছিল, বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল, অনেকে খুন হয়েছে, যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের তারা খুঁজছিল। এজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছে। চিন্তা করছেন যে যাদের কারণে তাদের সহযাত্রীদের প্রাণ গেছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে, যারা মেরেছে তাদেরকে তারা খুঁজছিল। এই জন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছে, বুঝেছেন? এবং তিনি হেসে হেসে জবাব দিচ্ছেন, কত খুশি, বিন্দুমাত্র অনুশোচনা, বিন্দুমাত্র সিম্পেথি নাই যে এতগুলি মানুষ মারা গেল এখানে। প্রধান উপদেষ্টা বলেন, আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন, তারপরে এই প্রশ্নের প্রসঙ্গ টেনে বললেন, আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন, এই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় তার অর্থাৎ শেখ হাসিনার দলের সাথে যুক্ত ছিল। বুঝছেন যে আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার দলের সাথে যুক্ত ছিল। এই হলো ডক্টর ইউনুসের বক্তব্য। তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন। কি জঘন্য একটি কথা রাষ্ট্রনায়কের মুখ থেকে। ইউনুস কি এই রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা কেরানি হওয়ার যোগ্য, যেখানে সে এই হিন্দুদের উপর হত্যাকাণ্ডকে বলতেছে যে এটা হিন্দু হিসাবে দেখা যাবে না, তারা শেখ হাসিনার
দলের সমর্থক ছিল, এই কারণে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। সুতরাং আপনি বলতে পারবেন না যে তারা কি শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছে। কি জঘন্য কথা, হ্যাঁ? কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নেই, শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি, সবাইকে বলতে থাকি আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একে অপরকে আক্রমণ করতে হবে। প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষকে নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধ নেওয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়তো ছিল, এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। তবে বিক্ষোভ হচ্ছে প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভই মজুরি বাড়ানো, চাকরির দাবি নিয়ে। যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন তারা বলছেন বিগত সরকারের আমলে দুর্ব্যবহারের শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন অন্য কিছুর জন্য নয়, শুধু অন্য রাজনৈতিক দল করার কারণে। ফলে সবাই তাদের দাবি দেওয়া পূরণের চেষ্টা করছেন, কারণ তারা বঞ্চিত হয়েছেন। ডক্টর ইউনূস বলেন, আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি, দেখুন আপনাদের 15 বছর দুঃখ দুর্দশা আমরা 15 দিনে সমাধান করতে পারবো না, বিষয়টি সুরাহা করতে আমাদের কিছু সময় দিন। আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন, আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটা সমাধান করতে হবে। এই হলো এনপিআরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার। কিন্তু কতটুকু টোন ড্যাফ হইলে, কতটুকু ধর্মান্ধ হলে, কতটুকু বাস্তবতা বিবর্জিত হলে, কতটুকু অনুভূতি সহানুভূতি শূন্য হলে একটি মানুষ বলতে পারে, ফরেন কান্ট্রিতে গিয়া ফরেন একটি মিডিয়াকে বলতে পারে যে এই যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এইটা আলাদা করা যাবে না যে এটা কি হিন্দু হবার কারণে আক্রমণ হয়েছে নাকি এই শেখ হাসিনার দলের সমর্থক ছিল বলে হয়েছে। ভাবতে পারেন, যেইটাই হোক শেখ হাসিনার দলের সমর্থক হবার কারণে হতো আপনি তাদেরকে খুন করতে পারেন না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারেন না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করতে পারেন না। মানে কি ধরনের রাজনীতিবিদ এবং কি ধরনের শান্তির বার্তা তিনি দিয়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমি আমার বোধগম্য নয় এটা। এই নোবেল যে তিনি মানে কোনো কিছুর বিনিময়ে পেয়েছেন, সেটা হইতে পারে অর্থ, সেটা হইতে পারে তাবেদারি, সেটা হইতে পারে লবিং তদবির, এইসবের মাধ্যমে যে পেয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন তো আজকাল আমরা দেখি পিএইচডিও কিন্তু $1000-10 কিনতে পাওয়া যায়, অনেকেই এটা পাচ্ছে কিন্তু। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেলটিও মানে একদম টোটালি অসার, আমি বলবো একদম টোটালি অসার। যেই ব্যক্তি বলতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে স্বীকার করি, কিন্তু সেইটা কি হিন্দু হিসাবে হয়েছে নাকি শেখ হাসিনার দলের সমর্থক হবার কারণে হয়েছে সেটা আলাদা করে দেখা যাবে না। ওকে, তাহলে ইনভেস্টিগেশন করো। কই আমরা তো হাজারে হাজারে মামলা দেখতেছি 5ই আগস্টের পূর্ববর্তী বিষয়গুলি নিয়ে, 5ই আগস্টের পরের বিষয়গুলি নিয়ে, ইভেন পুলিশকে হত্যা করা হয়েছে এইগুলি নিয়েও তো আমরা কোনো মামলা দেখতেছি না। মামলাটা তো প্রথম মামলাটা আপনার নামে হওয়া উচিত, বা সবগুলি। আপনি যখন এইরকম মানসিকতারই একজন মানুষ, তখন তো এই সবগুলির দায় দায়িত্ব আপনাকেই নেওয়া উচিত, আপনার ওপরই বর্তায়। তো দর্শক, আপনারা কি ভাবছেন এই বিষয়টা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের জন্য কোনো কাজে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকুন, নমস্কার।